পৃথিবীর যত কিছু আছে সবকিছুতেই দুই ভাবে জনন হয় মেইনলি। একটা হলো অযৌন জনন, আরেকটা যৌন জনন, তাই না? সেই ছোটবেলা থেকে এই টাইম থেকে পড়ে আসছি সবকিছুতেই অযৌন জনন হয়, যৌন জনন হয়। যদি একটা গাছ থেকে সরাসরি আরেকটা গাছ তৈরি হয়ে যায়, একটা গাছ ছিল সেখান থেকে একটা ডাল হলো, সেইটাকে কেটে লাগাই দিয়ে সেখান থেকে আরেকটা গাছ এমনি হয়ে গেল, তাহলে সেইটা অযৌন জনন। আর যদি এইরকম হয় যে এইটা একটা গাছ আছে, এইটা একটা গাছ আছে, এই গাছ থেকে একটা পুং গ্যামিট বা শুক্রাণু তৈরি হয়েছে, এই গাছ থেকে একটা স্ত্রী গ্যামিট বা ডিম্বাণু তৈরি হয়েছে, তারপর দুইটা মিলিত হয়েছে, তারপর সেখান থেকে নতুন গাছ হয়েছে, তাহলে আলাদা করে পুং জনন কোষ বা শুক্রাণু, স্ত্রী জনন কোষ বা ডিম্বাণু মিলিত হওয়ার দরকার পড়ে। এইরকম হইলে তখন সেইটাকে বলা হয় যৌন জনন। দুনিয়ার সবার ক্ষেত্রে একই নিয়ম, সাইকাসের ক্ষেত্রেও একই নিয়ম, সাইকাসের ক্ষেত্রেও অযৌন জনন হতে পারে, যৌন জনন হতে পারে। অযৌন জনন পরীক্ষায় আসার চান্স খুবই কম, নাই বললেই চলে, বইয়ে তেমন বর্ণনাও দেওয়া নেই। যৌন জনন মেইনলি পড়া হয়। অযৌন জননের ক্ষেত্রে একটা কথাই মনে রাখা লাগবে, অযৌন জনন কোন মাসে হয় এইটা বলে দেওয়া আছে। কিভাবে মনে রাখবো কোন মাসে হয়? মনে রাখবো অযৌন জনন মানে কি, একটা সাইকাস থেকে সরাসরি আরেকটা সাইকাস গাছ হয়ে যাবে, তাই না? তো যখন একটা সাইকাস থেকে সরাসরি আরেকটা সাইকাস হতে যাবে, ধরো এইটা একটা সাইকাস, সাইকাসটা এই যে এইরকম নারিকেল গাছের পাতার মতো থাকে, আমরা কতদিন দেখছি, তাই না? এই সাইকাস থেকে সরাসরি দেখা যাবে আরো একটা সাইকাস হচ্ছে, মানে এই যে এইটা একটা শাখা তৈরি হচ্ছে ধরো, একটা সাইকাস, এই সাইকাসটাই যখন আলাদা করে মাটিতে লাগবে তখন সাইকাস হবে। তাহলে এই সাইকাসটা আলাদা হওয়ার আগ পর্যন্ত তো মূল গাছের সাথেই বৃদ্ধি পাচ্ছে, তাই না? আগের গাছেরই অংশ, তাহলে আগের গাছেরই নিশ্চয়ই দায়িত্ব এই সাইকাসটাকে খাওয়ানো। মা যেরকম সন্তানকে খাওয়ায় যখন গর্ভধারণ করে, তো সেই সময়ে মায়ের কি চাহিদা, খাবারের চাহিদা বেশি লাগে না কম লাগে? বেশি। তাহলে এই গাছটা যখন অন্য কোনো একটা গাছকে বৃদ্ধি করতে যাবে, অন্য কোনো একটা গাছের জন্ম দিতে যাবে, এই গাছের পুষ্টি বেশি লাগবে না কম লাগবে? এটুকু কি তোমরা বুঝতে পারছো? তো এই গাছের পুষ্টি বেশি লাগবে। তাহলে অযৌন জনন পুষ্টি বেশি লাগবে কোন কালে হবে? অযৌন জনন যে কালে নিশ্চয়ই পরিবেশে খাবার দাবার বেশি থাকে, পরিবেশ ভরা মৌসুম থাকে। তো কোন মৌসুমে পরিবেশে খাবার দাবার বেশি থাকে, আর কোন মৌসুম শুষ্ক মৌসুম? গ্রীষ্ম মৌসুমে পরিবেশ সজীব থাকে, তাই না? দরজা লাগাই দাও ইয়াদিন। আর শীত মৌসুমে, শুষ্ক মৌসুমে এই সময় প্রকৃতি রুক্ষ থাকে, খাবার দাবার তেমন থাকে না। তাহলে এই যে নতুন একটা সাইকাসকে জন্ম দিতে হচ্ছে, সেইটা কি গ্রীষ্ম মৌসুমে হবে না শীত মৌসুমে হবে? গ্রীষ্ম মৌসুমে। গ্রীষ্ম মৌসুম শুরু হয় কোন মাসে? ওই যে মার্চ এপ্রিল মাসে। তাই আমরা মনে রাখবো অযৌন জনন হয় মার্চ এপ্রিল মাসে। বইয়ে দাগায় ফেলো মার্চ এপ্রিল। একটা লাইন যাতে মুখস্থ না করে এমনি মনে রাখা লাগে সেজন্য এত পেশাল মারতে হইলো। তারপরেও তোমরা মনে রাখো, হ্যাঁ, পরের দিন আবার ধরবো। যৌন জননের ক্ষেত্রে কি লাগে? যৌন জননের ক্ষেত্রে একটা স্ত্রী গ্যামিট বা ডিম্বাণু লাগে, একটা পুং গ্যামিট বা শুক্রাণু লাগে, তারপর দুইটা মিলিত হতে হয়। তাহলে এখানে নিশ্চয়ই দুইটা সাইকাস উদ্ভিদ লাগবে। একটা ধরলাম পুরুষ সাইকাস উদ্ভিদ, এই যে এইখানে ধরলাম একটা সাইকাস উদ্ভিদ আছে, এই সাইকাস উদ্ভিদটা পুরুষ। এইটুকু বোঝো ভালো করে, কারণ এটা পরীক্ষায় আসতে পারে। তাহলে সাইকাসের যৌন জননের ক্ষেত্রে এইটা হলো একটা পুরুষ সাইকাস উদ্ভিদ ধরে নিলাম, আর এইটা ধরে নিলাম একটা স্ত্রী সাইকাস উদ্ভিদ। যদি এইটা লগ্ন বীজি না হয়ে আবৃত বীজি উদ্ভিদ হতো, নর্মাল স্বাভাবিক উদ্ভিদ, তাহলে জনন কিভাবে হইতো? এই উদ্ভিদে একটা ফুল তৈরি হইতো, আবার এই উদ্ভিদে একটা ফুল তৈরি হইতো, ফুলের মধ্যেই তো পুংস্তবক স্ত্রী স্তবক থাকে, সেখানেই পুংজনন কোষ তৈরি হয়, ওখানে সেখানেই স্ত্রী জনন কোষ তৈরি হয় গর্ভাশয়ে। মনে আছে এগুলো? এই 9-10 পড়ছে, 8-9। তারপর সে দুইটা মিলিত হইতো। কিন্তু এদের কি ফুল আছে? এর তো ফুল নাই, কারণ নগ্ন বীজি উদ্ভিদ, বীজ মুক্ত অবস্থায় থাকে, বীজের চারদিক দিয়ে ফলও থাকে না, ফুলও থাকে না। তাহলে এদের জনন কোষ কোথায় তৈরি হবে? তো ফুলই নাই, এদের পুং স্তবকও নাই, স্ত্রী স্তবকও নাই যে সেখানে পরাগরেণু বা পুং জনন কোষ, আবার ওদিকে স্ত্রী জনন কোষ তৈরি হবে। তাহলে এদের ক্ষেত্রে আলাদা করে একটা অঙ্গই থাকে। পুরুষ সাইকাসের মাথার উপরে এইরকম একটা অঙ্গ থাকে, কোনাকৃতি, কোনাকৃতির অঙ্গ। কলার মোচা দেখো নাই? কলার মোচার মতো অঙ্গ থাকে পুরুষ সাইকাস উদ্ভিদের মাথায়, কলার মোচার মতো অঙ্গ থাকে।
এই অঙ্গটার একটা নাম আছে। পুরুষ স্ট্রং হয় না স্ত্রী স্ট্রং হয়? পুরুষ স্ট্রং হবে। মনে রাখবো এটা যেহেতু পুরুষ সাইকাস উদ্ভিদ, এটা স্ট্রং, স্ট্রং থেকে এটার নাম হলো স্ট্রোবিলাস। স্ট্রোবিলাস। তাহলে পুরুষ সাইকাস উদ্ভিদের মাথার উপরে স্ট্রোবিলাস থাকে, বুঝতে পারছি? স্ট্রোবিলাস থাকে। এই স্ট্রোবিলাসের মধ্যে পুংজনন কোষ তৈরি হবে। স্ত্রী কি স্ট্রং হয়? তাহলে স্ত্রী কেমন হয়? হ্যাঁ, আর আর কোনো বৈশিষ্ট্য নাই? কোন প্রাণীর সাথে তুলনা করা যায় না, এইসব টাইপে যাওয়া যাবে না। ধরো এমনিতে নর্মাল স্ত্রী না, তোমাদের স্ত্রীরা ভালো হবে দোয়া করি, কিন্তু ধরো কিছু স্ত্রী থাকে স্টার জলসার সিরিয়ালের স্ত্রী, এই স্ত্রীটা কেমন হয়? কিসের মতো? এ টু জেড খবর রাখে। সাপের মতো হয় না? পুতনি হয় তো, এটা তোমরা বলতে পারছো না? সাপের মতো হয়, কাল নাগিন হয়। তো স্ত্রী সাইকাস উদ্ভিদের মাথায় এইরকম ফনা তোলা সাপের মতো একটা অঙ্গ থাকে। এইরকম, এরকম একটা সাপের ফনা, এরকম একটা সাপের ফনা, এইরকম একটা সাপের ফনা, বোঝা গেছে? স্ত্রী সাইকাস উদ্ভিদের মাথায় যেহেতু এইরকম ফনা তোলা সাপের মতো একটা অঙ্গ থাকে, সেই জন্য এইটার নামই, এই অঙ্গটার নামই বলা হয় সর্পমণি। তাহলে আমরা মনে রাখবো স্ত্রী যেহেতু সাপ হয়, সেই জন্য এইটার নাম হইলো সাপ থেকে সর্পমণি। সর্পমণি, সাপের মণি বা সাপের ফনার মতো। ক্লিয়ার? সর্পমণির মধ্যে কি তৈরি হবে তাহলে? কোন কোষ তৈরি হবে? সর্পমণির মধ্যে তো সাপ তৈরি হবে না, তাই না? স্ত্রী সাইকাস কোষ না, স্ত্রী জনন কোষ তৈরি হবে, ডিম্বাণু। আর পুরুষে স্ট্রোবিলাসে পুংজনন কোষ তৈরি হবে, মনে থাকবে? এখন কিভাবে তৈরি হবে দেখবো আমরা, তার আগে আমরা দেখে আসি যে সাইকাস উদ্ভিদে আসলে জিনিসটা কিরকম থাকে। দেখো এইখানে একটা সাইকাস উদ্ভিদ দেখানো হয়েছে, এইটা হলো একটা সাইকাস উদ্ভিদ, নিচে আরো আছে। এইটা হলো সাইকাস উদ্ভিদটার মাথা, মাথা বুঝতে পারছো? একটা সাইকাসের নিচে আছে, আর এইটুকু হলো মাথাটুক, মাথার এইটুকু এখানে দেখানো হচ্ছে। আর এর মাথায় এই যে কোণের মতো, গলার মোচার মতো কোন আকৃতি, এটার নাম কি? স্ট্রোবিলাস। স্ট্রোবিলাস। তাহলে পুরুষ সাইকাস উদ্ভিদের মাথার উপর এইরকম স্ট্রোবিলাস থাকে, এর মধ্যে আবার ছোট 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 দেখো অনেক ছোট ছোট অঙ্গাণু আছে, তাই না? তো এই ছোট ছোট এক একটা অঙ্গাণু যদি আমরা এখান থেকে তুলে নিয়ে আসি, তাহলে দেখা যাবে জিনকুলে যে এইরকম অঙ্গাণু, এইরকম একটা 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 এরকম হাজার 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 এই জায়গায় সঞ্চিত আছে, বুঝা গেছে? আর যদি স্ত্রী সাইকাস উদ্ভিদে যাই, তাহলে তার উপরে কি স্ট্রোবিলাস থাকে? তাহলে কি থাকে? সর্পমণি। এই যে এইরকম অনেকগুলো একসঙ্গে, অথবা এই যে এইরকম অনেকগুলো একসঙ্গে লেগে থাকে, আর সাপের ফনার মতো দেখো বাঁকা হয়ে আছে, দেখো এইরকম। এটা হলো সাপের ফনা, আর এই যে এইগুলো দেখে মনে হচ্ছে সাপের চোখ, সেই জন্য এটাকে সর্পমণি বলা হয়। তাহলে স্ত্রী সাইকাস উদ্ভিদের মাথায় সর্পমণি আছে, আর পুরুষ সাইকাস উদ্ভিদের মাথায় কি আছে? স্ট্রোবিলাস আছে। স্ট্রোবিলাসের মধ্যে এই যে এইরকম অনেক কিছু তৈরি হবে, তার মধ্যে পুংজনন কোষ তৈরি হবে। আর স্ত্রী সাইকাসে কোনো কিছু নাই, যে ডিম্বক তো নগ্ন অবস্থায় থাকে, আমরা দেখছি যে নগ্ন বীজ, বীজ নগ্ন অবস্থায় থাকবে, তো বীজ তো ডিম্বক থেকে হয়, তার মানে ডিম্বকও নগ্ন অবস্থায় থাকবে। এইগুলো হলো নগ্ন ডিম্বক, বাইরে এমনিই আছে। ক্লিয়ার? এটাই তাহলে আমরা এখন দেখি, চলো। একটু তো বুঝতে পারছো তোমরা? ঠিক আছে, লাইক দাও। আচ্ছা, এখন দেখো এইটা হলো স্ট্রোবিলাস, এর মধ্যে আবার ছোট 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 অনেক জিনিসপত্র দেখছিলাম আমরা, তাই না? সেই জিনিসগুলো পরীক্ষায় আঁকায় দেখানো লাগবে। এখন আমি যে চিত্র আঁকাচ্ছি এটা তোমাদের পরের দিন বাড়িতে আসবে কিন্তু। ও হ্যাঁ, আরেকটা কথা, পরের দিন আমি পাবনায় নাও থাকতে পারি, ধরে নাও থাকবো না, সেই ক্ষেত্রে তোমাদের শুক্রবারে পড়াবো, শনিবারের বদলে। শুক্রবারে কখন পড়বা তোমরা? তুমি তো শনিবারেও আসতা না, সমস্যা নেই। তুমি যদি বাড়িতে যাওই তাহলে তো শনিবারেও পড়তে আসতা না, কথা তো একই। সবাই বরাত আবার কবে? শুক্রবারে। ও, সবাই বরাতে কি ছুটি দেয় সব স্যার? সব স্যার সবাই বরাতে ছুটি দিছে, ছুটি দিছে। তাহলে আসো, শুক্রবার কয়টায় পড়বা? কয়টায় টাইম হয়? কয়টায়? 9টায় টাইম হয় তোমাদের? 9টায় হয় না, তাহলে 10টায়। 10টায় 10টায় বৃহস্পতিবার। বৃহস্পতিবার আরো টাইম মিলানো যাবে না, কারণ সবারই ব্যস্ততা থাকবে শুক্রবারের দিন, বরং সবাই ফ্রি থাকে, অন্য কলেজ টলেজ থাকে না, পড়া টড়া থাকে না,
শুক্রবার 10টায় কারো সমস্যা আছে তোমাদের? আসবে না? ঠিক আছে, তাহলে শুক্রবার 10টার সময় চলে এসো। এখন দেখো এখানে আবার কি, আমরা একটা পুরুষ সাইকাস উদ্ভিদের মাথায় খেয়াল করতেছি এইখানে অনেক স্ট্রোবিলাস আছে। একটা স্ট্রোবিলাসের মধ্যে অনেক এইরকম ছোট 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 জিনিসপত্র আছে। এই একটা জিনিসপত্র এই যে এইরকম থাকে, আমরা যদি এইটাকে বড় করে দেখি, একটাকে আমরা যদি বড় করে দেখি তাহলে জিনিসটা এইরকম দেখা যাবে। এই যে আমরা তো একটু আগে দেখলামই, তাই না? হাতের উপর এরকম ছবি ছিল, বোঝা গেছে? একটাকে আমরা দেখলে এইরকম দেখতে পারবো। এর মধ্যে অনেক রেণু তৈরি হবে, সেই রেণু থেকে শুক্রাণু তৈরি হবে। রেণুগুলো কোথায় তৈরি হবে? রেণুগুলো তৈরি করার জন্য এই জায়গায় এরকম ছোট্ট ছোট্ট কিছু থলি আছে, এরকম এরকম। বইয়ে তো দেয়াই আছে, তুলে কি করবা? হ্যাঁ, তোমাদের তোলা উচিত, কারণ তোমরা কথা বলো, যারা কথা বলে না ক্লাস করে তারাই তুলতিছে বরং। এখন তুলতিছ? আচ্ছা, ঠিক আছে। এখন দেখো এইটার গায়ে এইরকম ছোট ছোট যে থলিগুলো, এই থলিগুলোর মধ্যে স্পোর তৈরি হবে। মানে ধরো এইগুলো থলি, এর মধ্যে এই যে এই লাল লাল গুলো এইগুলো হলো স্পোর। বোঝা গেছে? তো এই যে থলিগুলো লাল লাল গুলো এইগুলো হলো স্পোর। তাহলে এই যে কালোটা যেটা, এইটা স্পোরের থলি না? কিসের থলি? স্পোরের থলি। স্পোরের থলিকে আমরা কি বলি? আমরা শৈবাল পড়ার সময় পড়ছি, ছত্রাক পড়ার সময় পড়ছি, লাইকেন পড়ার সময় পড়ছি, ভাইটা পড়ার সময় পড়ছি, টেরিডোফাইটা পড়ার সময় পড়ছি। স্পোরের থলিকে স্পোরানজিয়া বলে। স্পোরের থলিকে স্পোরানজিয়া বলে। স্পোরের থলিকে স্পোরানজিয়া বলে। স্পোরানজিয়া মানেই হইল স্পোরের থলি। এটুকু বুঝতে পারছো? তাহলে এইখানে অনেক স্ট্রোবিলাস ছিল, স্ট্রোবিলাস গুলোর মধ্যে এইরকম একটা জিনিস ছিল। এই জিনিসটার নাম কি? স্পোর মানে কি? রেণু না? স্পোর মানে তো রেণু, এইটুকু তো ক্লিয়ার নাকি? তো এইখানে অনেক রেণু আছে না? অনেক রেণু, তো এইটার সাথে এই যে অনেক রেণু এগুলোর মধ্যে সবগুলোর মধ্যে রেণু আছে, অনেক রেণু। যেহেতু এই নীল, এই পুরা নীল অঙ্গটার মধ্যে অনেক রেণু আছে, সেই জন্য এই নীল জিনিসটাকে বলা হয় পুং রেণু পত্র। পুং রেণু তৈরি হয়, সেই জন্য পুং রেণু পত্র। পত্র মানে কি? পাতা না? মানে রেণুর পাতা, এগুলো পুং রেণু পত্র। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি পাইলাম? স্ট্রোবিলাস। স্ট্রোবিলাসের মধ্যে কি এইগুলো কি সব এক একটা পুংরেণু পত্র। সেই পুংরেণু পত্রের মধ্যে কি তৈরি হয়? স্পোরানজিয়া। স্পোরানজিয়া মানে স্পোরের থলি, সেই থলির মধ্যে তৈরি হয় স্পোর। ক্লিয়ার? এই এক একটা মনে করো পুংরেণু পত্র, এটাই এখানে আমরা আঁকাইছি, এটা হলো পুংরেণু পত্র। সেই পুংরেণু পত্রের মধ্যে স্পোরানজিয়া, সেই স্পোরানজিয়ার মধ্যে আবার স্পোর, সেই স্পোর থেকে পরবর্তীতে শুক্রাণু তৈরি হবে, এখনো হয় নাই। স্পোর থেকে পরবর্তীতে শুক্রাণু তৈরি হবে। বোঝা গেছে? স্পোর মানেই তো রেণু, যেটা দিয়ে জনন হবে, মানে এখান থেকে শুক্রাণু তৈরি হয়ে পড়ে। এখন এইখানে স্ত্রীরেণু পত্র, এই সর্পমণিগুলোর নামই হলো স্ত্রীরেণু পত্র। কারণ এইগুলোর সাথে আলাদা করে এরকম কোনো কিছু নাই। আলাদা করে এখানে কি হয়েছে? আলাদা করে স্পোরানজিয়া তৈরি হয়েছে অনেকগুলো, সেই স্পোরানজিয়ার ভিতরে স্পোর তৈরি হয়েছে, সেইখানে ডিম্বাণু শুক্রাণু তৈরি হয়েছে। এখানে এত কাহিনী নাই, ডাইরেক্ট অ্যাকশন। এই যে সর্পমণি, সর্পমণির কিনারে একটু আগে তো তোমরা দেখলাই যেখানে যেরকম করে করে সবুজ সবুজ ডিম্বক ঝুলেছিল, তাই না? ওই ছবিতে মনে নাই তোমাদের? ওই ছবিতে কেবল নিচে দেখলাম সাপের চোখের মতো এই জায়গায় অনেকগুলো ডিম্বক ঝুলেছিল, এইগুলো হইল ডিম্বক। তো ডিম্বক তাহলে কি ফুলের ভিতরে আছে না নগ্ন অবস্থায় আছে? নগ্ন অবস্থায় আছে, সেজন্যই তো এটার নাম নগ্ন বীজি। কারণ ডিম্বকটাই তো পরে বীজ হয়ে যাবে, নগ্নই থাকবে। তো এই শুক্রাণুটা, এখান থেকে যে শুক্রাণু তৈরি হবে, ধরো এইখান থেকেই শুক্রাণু তৈরি হবে। যদিও সাইকাসের শুক্রাণু বহু ফ্লাজেলা যুক্ত, বড় আকৃতির, এসব বৈশিষ্ট্য বইতে আছে, কিন্তু আমি এরকম করে আঁকলাম যাতে তোমাদের মাথায় থাকে যে হ্যাঁ এটা শুক্রাণু, মানুষের শুক্রাণু নিয়ে আঁকলাম। এই রেণুগুলো বা স্পোর গুলো থেকে শুক্রাণু তৈরি হয়ে গেছে, সেই শুক্রাণুটা এখন কোথায় যাবে? ডিম্বাণুর সাথে মিলিত হবে, ডিম্বকে। তো নর্মাল উদ্ভিদ যদি হয়তো আবৃত বীজ উদ্ভিদ, এটা আমরা কতদিন করছি,
আবৃত বীজি উদ্ভিদ হইলে শুক্রাণুটা বা পরাগরেণুটা কোথায় গিয়ে পড়ে? গর্ভমুণ্ডে পতিত হয় না? তোমরা ক্লাস করো নাই গতদিন? কিন্তু নগ্ন বীজ উদ্ভিদে কোনো গর্ভমুণ্ড আছে, গর্ভদণ্ড আছে, তাহলে সরাসরি কোথায় গিয়ে পতিত হবে শিখছিলাম আমরা? ক্লাস করছো, সরাসরি ডিম্বকে বা ডিম্বক রন্ধ্রে গিয়ে পতিত হবে ডাইরেক্ট। তাহলে এই যে শুক্রাণু, এই শুক্রাণু এইখান থেকে সরাসরি একদম ডিম্বক রন্ধ্রের ভিতরে গিয়ে একদম ডিম্বকের মধ্যে ঢুকে পতিত হবে। আর ডিম্বকের মধ্যে তো ডিম্বাণু তৈরি হয়েছেই, সেই ডিম্বাণুর সাথে মিলিত হবে। বোঝা গেছে? এখন কথা হলো এটা নিয়ে যাবে কিভাবে বা শুক্রাণুটা যাবে কিভাবে, এইটার উত্তর আমরা কতদিন দিয়ে রাখছি মনে নাই? বলছিলাম এটাই কোনো ভুল নাই, এইটা দিয়েই আমরা শিখছিলাম তাই না, যে সজীব তো নিয়ে যাবে না, সজীবই নিয়ে যেত নিজেই। যদি এটা ফুল থাকতো তাহলে আকৃষ্ট হতো, ফুল ছিটতে যেত, পরাগায়ন হতো। কিন্তু এখানে আকৃষ্ট করার মতো কোনো ফুল ফল কিছু নাই। তাহলে একমাত্র উপায় কি? যদি বাতাস আসে তাহলে শুক্রাণুটা বাতাসের সাহায্যে প্রবাহিত হয়ে ডিম্বকের মধ্যে ঢুকে যাবে, তাহলে জন্ম হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে এইভাবে যখন শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়ে যাবে, শুক্রাণু ডিম্বাণু মিলিত হওয়াকে আমরা কি বলি সেই হিসেবে এইটা বলছি। শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হওয়ার প্রক্রিয়াটাকে আমরা কি বলি? নিষেধ বলি। আর তাহলে জাইগোট তৈরি হয়, সেই জাইগোট থেকে নতুন করে সাইকাস গাছ তৈরি হয়। তোমরা কি এইটুকু বুঝতে পারছো? এটা হলো সাইকাসের যৌন ধরন। মোটামুটি পরীক্ষায় যদি আসে তাহলে তোমাদের এই চিত্রটা আঁকানো লাগবে, একটা স্ট্রোবিলাসের চিত্র। গাছ আঁকানোর দরকার না, স্ট্রোবিলাস আঁকানো লাগবে। আর তারপর এই যে স্পোরোফিল আঁকানো লাগবে, আর সর্পমণি আঁকাতে পারলে ভালো হয়। আমরা দেখতেছি কি আঁকানো লাগবে। আগে এইটুকু আমি কি বলছি সেটা তোমরা আমাকে বলবা। আমি 1 মিনিট এখন ব্রিফ করবো, তারপর বলবা। হ্যাঁ, তাহলে 1 মিনিট আবার দেখো। এটা আজকের মেইন টপিক, এরপর আর কোনো টপিক নাই। আমরা এমসিকিউ 2-4টা করে ছুটি দিয়ে দিব, সমস্যা নেই। তাহলে এটা ভালো করে বসো। আমরা বলছি যৌন জননের ক্ষেত্রে 2টা উদ্ভিদ লাগে, একটা পুরুষ উদ্ভিদ, একটা স্ত্রী উদ্ভিদ। পুরুষ উদ্ভিদ থেকে পুংজনন কোষ তৈরি হয়, স্ত্রী উদ্ভিদ থেকে স্ত্রী জনন কোষ তৈরি হয়, তারপর 2টা মিলিত হয়। এখন সাইকাসের ক্ষেত্রে এগুলো পুরুষ উদ্ভিদের কোথায় তৈরি হয় আর স্ত্রী উদ্ভিদের কোথায় তৈরি হয়, কিভাবে তৈরি হয়, এটা শুধু আমাদের দেখা করা। তো সাইকাসের ক্ষেত্রে পুরুষ উদ্ভিদের মাথায় পুরুষ স্ট্রং, তাই একটা স্ট্রোবিলাস তৈরি হয়। এই স্ট্রোবিলাসের মধ্যে এই যে অনেক পুংরেণু পত্র তৈরি হয়, এরকম এখানে তো আমরা একটা দেখছি, এরকম অনেক 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 পুংরেণু পত্র তৈরি হয়েছে। পুংরেণু পত্র মানে এর মধ্যে অনেক পুংরেণু আছে, পাতার মতো পুংরেণু পত্র। সেই পুংরেণু পত্রের মধ্যে স্পোরের থলি আছে, স্পোরের থলিগুলোকে বলা হয় স্পোরাঞ্জিয়া। সেই স্পোরের থলি বা স্পোরাঞ্জিয়ার মধ্যে স্পোর, এটুকুই। স্পোর থেকে পরে শুক্রাণু তৈরি হবে। ক্লিয়ার? আর স্ত্রী উদ্ভিদের ক্ষেত্রে কিছু পড়ার নেই, কারণ স্ত্রী উদ্ভিদের মাথায় স্ত্রীণু পত্র থাকে, এটা দেখতে সাপের ফনার মতো হয়, সর্পমণি বলি। এইটার কিনারেই ডিম্বক তৈরি হয়, তার মধ্যে ডিম্বাণু শেষ। এই শুক্রাণু গিয়ে যখন ওই ডিম্বাণুর সাথে মিলিত হবে তখন নিষেক হবে, সাইকাসের জন্ম হয়ে যাবে। এটুকু বুঝতে সমস্যা আছে কারো? সহজ তো, তাই না? তাহলে এইটা পরীক্ষায় না, বাড়ির কাজ, বাড়িতে আঁকাই নিতে। এখন যে ছবি দেখাবো সেইটার ছবি হলো এইটা হলো পুরুষ সাইকাস। আগে আমরা এই চিত্রটা দেখছিলাম যে পুরুষ সাইকাস উদ্ভিদের মাথা দেখানো হয়েছে, এই মাথার উপরে এই জায়গা দিয়ে স্ট্রোবিলাসটা তৈরি হয়েছে, তাই না? আর এর মধ্যে এই যে আলাদা আলাদা করে এই এক একটা যদি নেই তাহলে দেখা যাবে যে এই যে এই রকম আকৃতির পুংরেণু পত্র। এই পুংরেণু পত্রেরই গায়ের সাথেই এই যে দেখো অনেক ফোটা 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 দেখা যাচ্ছে, এইগুলোই স্পোরাঞ্জিয়া। ক্লিয়ার? এই স্পোরাঞ্জিয়ার মধ্যে স্পোর তৈরি হয়, এটাই আমরা পড়ছি। আর স্ত্রী সাইকাস উদ্ভিদের ক্ষেত্রে একদম সহজ। স্ত্রী সাইকাস উদ্ভিদে এই যেরকম সর্পমণি তৈরি হয়, তার গায়ে এরকম এরকম ডিম্বক তৈরি হয়। ক্লিয়ার? তো পরীক্ষায় যদি আমরা আঁকাতে যাই তাহলে এই 3টা চিত্র আঁকানো লাগবে। এই 3টা সরলীকৃত চিত্র তোমাদের বইয়ে এই চিত্রই দেয়া আছে, শুধুমাত্র সাদা কালো করে দেয়া আছে। নাই নাকি এখানে? হ্যাঁ, এখানে নাই, তোমাদের বই আছে এই চিত্রই, শুধু সাদা কালো আছে। প্রথমে আমরা মোচাকৃতি একটা চিত্র আঁকবো। সেই মোচাকৃতি চিত্রের মধ্যে আলাদা করে তুমি কি সব 1টা 2টা করে এখন সব এই পুংরেণু পত্র একটা একটা করে আঁকতে যাবা? পুরাটা তো এখানে আঁকানো সম্ভব না, খালি এই মাথাটা বোঝানোর জন্য খালি এই যে এরকম 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 করে 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 এখানে দিয়ে দিবা, শেষ। আর তারপরে একটা অ্যারো দিয়ে দেখাবো যে হ্যাঁ এইটাই তুমি এখানে বড় করে আঁকছো, এর গায়ে এই যে অনেক স্পোরাঞ্জিয়া তৈরি হয়েছে, স্পোরাঞ্জিয়ার মধ্যে স্পোর তৈরি হবে। এসব আগেই আপাতত মনে রাখার দরকার নেই, বই পড়ার সময় করবে। তো সেই স্পোর থেকে শুক্রাণু তৈরি হবে। আর এইটা হলো একটা স্ত্রীরেণু পত্র, এই যে মাথাটা সাপের ফনার মতো, আর এই যে সাথে ডিম্বক লেগে থাকে, আমরা দেখছিলাম একটু আগে, তাই না? সেই ডিম্বকের সাথে সাইকাস উদ্ভিদের শুক্রাণু দিয়ে মিলিত হবে। এই 3টা চিত্র পরীক্ষায় আঁকায়ে তারপর এই কথাটুকু লিখে দিলে 3-এ 3 মার্ক হয়ে যাবে।
এখন আমরা কিছু এমসিকিউ এর জিনিসপত্র পড়বো। মূলের এখান থেকে দুইটা জিনিস শুধু মনে রাখা লাগবে। দেখো লেখা আছে প্রধান মূল আর গুচ্ছ মূল। হ্যাঁ, নতুন বইয়ে অস্থানিক মূল আরো অনেক কিছু দেয়া আছে, এগুলো তেমন ইম্পর্টেন্ট না। প্রধান মূল আর গুচ্ছ মূল মনে রাখাই লাগবে, মাস্ট। এখন দেখো দেখো মূল মেইনলি দুই রকম হয়, প্রধান মূল, গুচ্ছ মূল, অস্থানিক মূল আরো পরাশ্রয়ী মূল আরো নানান রকম মূল হতে পারে, সেসব পরে। মেইনলি আমাদের এখন দুই রকম মাথায় রাখা লাগবে, একটা হলো প্রধান মূল, একটা হলো গুচ্ছ মূল। তো প্রধান মূল কাকে বলে? একটা উদ্ভিদ ধরো উপরে আছে আর নিচে এই যে প্রধানত যে মূলটা, প্রধান মূল নাম শুনেই বোঝা যাচ্ছে উদ্ভিদের যে মূলটা হয় আমরা সাধারণত জানি সেটাই প্রধান মূল। আর প্রধান মূল যদি এরকম না হয়ে এক গুচ্ছ হিসাবে বের হয়, এই পেঁয়াজের নিচে যেগুলো থাকে অথবা এটা কি শালগম, শালগমের নিচে যেরকম থাকে, এক গুচ্ছ মূল একসঙ্গে বের হয়, তখন এটাকে বলা হয় গুচ্ছ মূল, সহজ হিসাব। কিন্তু পরীক্ষায় এটা আসবে না যে গুচ্ছ মূল কাকে বলে, পরীক্ষায় আসবে কোন উদ্ভিদে গুচ্ছমূল থাকে আর কোন উদ্ভিদে প্রধান মূল থাকে। উদাহরণ বোঝা গেছে? আমরা মনে রাখবো প্রধান শব্দটা বড় না, এক বড় না দুই বড়? দুই বড়। তাহলে প্রধান মূল থাকে দ্বিবীজপত্রী উদ্ভিদে, আর গুচ্ছ শব্দটা ছোট না, তাই আমরা মনে রাখবো গুচ্ছ শব্দটা যেহেতু ছোট তাই একবীজপত্রী উদ্ভিদে থাকে। ক্লিয়ার? তাহলে প্রধান মূল থাকে প্রধান বড় তাই দ্বিবীজপত্রী উদ্ভিদে, আর গুচ্ছ মূল ছোট তাই একবীজপত্রী উদ্ভিদে। বুঝা গেছে? না বুঝলে আবার বাসায় যে ভিডিও আবার দেখবা, দেখে দরকার হলে বই আবার লিখে রাখবা। হ্যাঁ হ্যাঁ, দেখে বইয়ে লিখে রাখো। হ্যাঁ, যত দ্বিবীজপত্রী উদ্ভিদ থাকবে প্রধান মূল হবে, তো গাজর তো দ্বিবীজপত্রী উদ্ভিদ, তাহলে প্রধান মূল হবে, সহজ হিসাব হয়েছে। এখন দেখো কাণ্ড আছে, কাণ্ড পাইছো? হ্যাঁ, আচ্ছা, কিছু কিছু কাণ্ড মনে রাখা লাগবে। এটা তো গেল গুচ্ছ ছোট। হ্যাঁ, কিছু কাণ্ড, ফাঁপা কাণ্ড মনে রাখলে রাখতে পারো, ঘাসের ফাঁপা কাণ্ড, হ্যান্ডেল। মেইনলি এখান থেকে দুইটা জিনিস আমি বলে দিই, একটা হলো রাইজোম, রাইজোম, আর আরেক ধরনের কাণ্ডের নাম হলো বাল্ব। জাস্ট এমসিকিউ এর জন্য মনে রাখা লাগবে, তোমার মনে রাখার দরকার নেই রাইজোম কাণ্ড কেমন হয় বা কাকে বলে, বাল্ব কাণ্ড কেমন হয় দেখতে, কাকে বলে, এইসব মনে রাখার দরকার নেই। মনে রাখতে হবে বাল্ব কোন উদ্ভিদে থাকে আর রাইজোম কোন উদ্ভিদে থাকে, পরীক্ষায় আসলে এইটাই আসবে, অন্য কিছু না। তো টিউবার তো আলু বোঝাই যাচ্ছে। হ্যাঁ, তোমরা জানোই। হ্যাঁ, পটেটোর লাস্টে ট আছে সেজন্য টিউবার থাকে পটেটোতে। আর রাইজোমের প্রথমে আবার র আছে, আমরা মনে রাখবো আহার, মানে আতে আদা, হাতে হলুদ, আহার না আহার, আর রতে রাইজোম। আহার লিখে তারপর তুমি আবার পয়ের জায়গায় আদা বাদ দিয়ে কেটে লিখে রাখলে সমস্যা, তাই না? আহার মানে আদা হলুদ রাইজোম কাণ্ডের উদাহরণ। আর বাল্ব, বাল্বের উদাহরণ সহজ, আমরা বাল্ব দেখছি কখনো, কেমন থাকে ওই দেখা যাচ্ছে বাল্ব। তো এই বাল্বই যদি ধরো উল্টা করে রাখো, এই যে এইরকম দেখা যাবে না, কোন উদ্ভিদের মতো লাগবে তখন? পেঁয়াজ রসুনের মতো। তাহলে মনে রাখবো বাল্ব হলো পেঁয়াজ রসুন, দরকার হলে পাশে এরকম করে একটা বাল্ব লাগাই, মনে থাকবে। তাহলে বাল্ব হলো এই যে বাল্বের মতো দেখা যায় পেঁয়াজ রসুন। তাহলে আমরা রাইজোম কাণ্ড শিখছি আদা হলুদ, বাল্ব শিখছি পেঁয়াজ রসুন, তারপর টিউবার শিখছি পটেটো বা আলু। এরপর পাতায় আসো, পাতা দুই রকম হয়। তাহলে পাতার মেইন অংশ পত্রফলক, এই পুরা যে অংশটা, এই পুরা অংশটা হইল পত্রফলক। আর মাঝখানেরটা মধ্যশিরা, মাঝখানে আছে। তো এটা যদি মধ্যশিরা হয়, এটার নাম মধ্যশিরা, তার মানে তো শিরা আরো আছে। অন্য শিরা কোনগুলো? এই যে পাতায় এরকম এরকম কিছু দাগ দাগ দেখছি আমরা সবসময়, যে কোনো পাতায়, যে এই পাতায় এরকম দাগ 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 আছে, এইগুলো হলো মধ্যশিরা, মানে সরি, এইগুলো হলো অন্যান্য শিরা, নর্মাল শিরা। ক্লিয়ার? তাহলে পাতার মেইন অংশটা হলো পত্রফলক, এইটা হলো মধ্যশিরা, অন্য জিনিসগুলো হলো নর্মাল শিরা বা শাখা শিরা, আর এইটা হলো পাতার বোটা, বোটাকে আমরা ভালো বাংলায় বলি বৃন্ত, তাই এটাকে বলা হয় পত্রবৃন্ত। এখন পাতার ভিতরের এই শিরা বিন্যাস আবার দুই রকম হতে পারে, এটা মনে রাখা লাগবে। হ্যাঁ, কোনো পাতায় এরকম দেখা যায় যে
ভিতরে অনেক কোটি 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 শাখা, এরকম তো আম গাছের পাতায়ও দেখছো যে হ্যাঁ মাঝখান দিয়ে এরকম থাকে, তারপরে দিক দিয়ে কিছু ভাগ থাকে, এইগুলো আবার আরো যদি সূক্ষ্মভাবে খেয়াল করো অনেক বিস্তৃত হয়ে গেছে একদম জালের মতো। শিরাগুলো যখন এরকম জালের মতো বিন্যস্ত হয়ে যায় তখন এইটাকে বলা হয় জালিকা শিরা বিন্যাস। শিরাগুলো জালের মতো হলে জালিকা শিরা বিন্যাস। এই চিত্রই তোমাদের বইয়েও দেয়া আছে দেখবা। আর যদি শিরাগুলো সমান্তরাল হয়, এখানে দেখো সমান্তরাল ভাবে অনেকগুলো শিরা দেখা যাচ্ছে, একটার সাথে একটা সমান্তরাল সমান্তরাল সমান্তরাল। আবার ধান দেখছি তো আমরা, ধানের পাতা অথবা বাঁশের পাতা এইরকম থাকে, আর তার ভিতর দিয়ে এইরকম অনেক শিরা থাকে, দেখছো না? দেখছো ধানের পাতা বা বাঁশের পাতা এরকম সমান্তরাল থাকে। তাহলে সমান্তরাল শিরাবিন্যাস কোন উদ্ভিদে দেখা যায়? ধান, বাঁশ। তাহলে আম, জাম, কাঁঠাল এইগুলোতে দেখা যায় জালিকা। নরমালি আমরা যেসব উদ্ভিদ দেখি, এবং এই উদ্ভিদগুলো তো দ্বিবীজপত্রী উদ্ভিদ। আমাদের আশেপাশে আমরা যেসব উদ্ভিদ খাই, যেসব উদ্ভিদ দেখি, এগুলো মেইনলি সবই দ্বিবীজপত্রী উদ্ভিদ। আর খাদ্যশস্য যেগুলো হয়, যেমন ধান, গম, ভুট্টা, তারপরে বাঁশ, এই জিনিসগুলো শুধু হয় একবীজপত্রী উদ্ভিদ, এবং এইগুলোতে সমান্তরাল শিরাবিন্যাস থাকে। বুঝা গেছে? তাহলে জালিকা শিরাবিন্যাস মনে রাখবো, জালিকা শিরাবিন্যাস দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য, আর সমান্তরাল শিরাবিন্যাস একবীজপত্রী উদ্ভিদে থাকে, একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। তোমাদের বইয়ের যেখানে এটা দেয়া আছে দেখবা যে জালিকা শিরাবিন্যাস, সমান্তরাল শিরাবিন্যাস এরকম লেখা আছে, ওইখানে বোল্ড করে লেখা আছে সমান্তরাল শিরাবিন্যাস একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য, আর জালিকা শিরাবিন্যাস দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। এখানে একটাই পাতা আছে, যদি এরকম হয় যে কোনো ডালে একটাই পাতা থাকে, একাই থাকে, তাহলে সেইটাকে বলা হয় সরল পত্র। আমরা বাংলায় সরল বাক্য পড়ছি, সরল বাক্যতে কয়টা খণ্ডাংশ থাকে? কয়টা খণ্ড বাক্য? একটাই থাকে। কিন্তু যৌগিক বাক্য বা জটিল বাক্যতে দুইটা খণ্ড বাক্য থাকে। তো এখানেও যদি একটাই পত্র থাকে তাহলে সেটাকে বলা হয় সরল পত্র। কিন্তু এইখানে দেখো একটা পত্র না, অনেকগুলো পত্র একসাথে, অনেকগুলো পত্র থাকে, যেমন নিম গাছে অনেক পত্র থাকে, তখন এটাকে বলা হয় যৌগিক পত্র। তাহলে এইটা কি সরল পত্র না যৌগিক পত্র? যৌগিক পত্র। তাহলে এইটা সরল পত্র, এইটা যৌগিক পত্র, এইটা যৌগিক পত্র। এই যৌগিক পত্র আর এই যৌগিক পত্রের পার্থক্য কি? এটাই পার্থক্য। সজীব সবসময় ভুল বলবে এরকম না ব্যাপারটা, তাই না? সজীব ঠিকও বলতে পারে। এইখানে মাথার উপরে একটা বা একটা পত্র আছে, এখানে কোনো পত্র নাই, শীর্ষে কোনো পত্র নাই। এইটা কি শীর্ষ না? এটাকে তো শীর্ষ বলা হয় বা চূড়া বলা হয়। তাহলে এখানে কি চূড়ায় কোনো পাতা আছে? নাই। সেই জন্য এটাকে বলা হয় অচূর পক্ষল যৌগিক পত্র। চূর মানে চূড়া, অ মানে নাই, মানে চূড়ায় পাতা নাই, অচূর পক্ষল। চিত্রেই দেখো লেখা আছে সব বইয়ের চিত্রে। আবার সচূর পক্ষল, স মানে আছে না নাই? আছে। চূর মানে চূড়া, এই যে চূড়ায় পাতা আছে, সেই জন্য এটাকে বলা হয় সচূর পক্ষল যৌগিক পত্র। বুঝা গেছে? তাহলে সরল পত্র তো একটাই থাকে, একটা থাকলে তো আর চূড়ায় আছে না কই আছে দেখার ইচ্ছা নেই, একটাই আছে। আর অনেক থাকলে যৌগিক পত্র, যদি মাথায় একটা পাতা থাকে তাহলে অচূর পক্ষ যৌগিক, না থাকলে অচূর পক্ষ যৌগিক পত্র, আর যদি মাথায় পাতা থাকে তাহলে সচূর পক্ষ যৌগিক পত্র। বুঝা গেছে? পরীক্ষায় এসব আসার চান্স খুবই কম। পরীক্ষায় আসবে অচূর পক্ষ যৌগিক পত্র কোন গাছে থাকে, আর সচূর পক্ষ যৌগিক পত্র কোন গাছে থাকে। তাই উদাহরণ মনে রাখা লাগবে। তোমাদের এই অধ্যায় শুরু করার সময় বলছিলাম যে এই অধ্যায়ে সিকিউ এর টপিক হাতে গোনা কয়েকটা আছে, বাকি সব এমসিকিউ এর টপিক। তাই না? এখন থেকে এমসিকিউ এর টপিক শুরু হয়েছে, আর এখানে হাজারখানি এমসিকিউ আছে। মনে রাখা লাগবে অচূর পক্ষ যৌগিক পত্র। অ শব্দ আছে, অ শব্দটা কি পজিটিভ ওয়ার্ড না নেগেটিভ ওয়ার্ড? নেগেটিভ ওয়ার্ড বোঝায়। আর স শব্দটা পজিটিভ ওয়ার্ড বোঝায়। তো কাউকে যদি আমরা পজিটিভ বলতে কি, কাউকে যদি আমরা ভালোবাসি বা লাভ, আর যদি রাগ করি বা ঘৃণা করি, সেই ক্ষেত্রে আমরা তাকে লাঠি দিয়ে মারি, তাই না? আর যদি লাভ করি তাহলে সবই কি দেওয়া হয়? তুমি কি দাও? দাও না কিছু? নর্মালি যাদেরকে লাভ করা হয় তাদেরকে কি দেওয়া হয়? গোলাপ ফুল দেওয়া হয়। সহজ হিসাব, তাই না? এটা বলতে এতক্ষণ তো মনে রাখবো সচূর পক্ষলের উদাহরণ হইল লাভের সাথে সম্পৃক্ত গোলাপ, আর অচূর পক্ষল অ মানে খারাপ, এইটা হেটের সাথে সম্পৃক্ত, এটা লাঠি। দেখো লেখা আছে বাদর লাঠি। আর সচূর পক্ষ যৌগিক পত্রের উদাহরণ দেয়া আছে গোলাপ। আরো উদাহরণ আছে,
দাঁড়াও, একটা একটা করে সব দাগায় দিচ্ছি। আগে দেখো, এখন আমরা সরল পত্র কোনটা আর যৌগিক পত্র বা কম্পাউন্ড লিভ কোনটা, এই দুইটার উদাহরণ আবার মনে রাখার চেষ্টা করি। সরল মানে সিম্পল, ইংরেজিতে বলা হয় সিম্পল লিভ। আর যৌগিক মানে কম্পাউন্ড, ইংরেজিতে বলা হয় কম্পাউন্ড লিভ। তো আমরা যদি যে কোনো একটা মনে রাখি তাহলেই তো পরীক্ষায় যেটাই আসুক পারবো, তাই না? যদি আসে নিচের কোনটা সরল পত্র, আমরা যদি যৌগিক মনে রাখি তাও সেগুলো বাদ দিলে যেগুলো হবে সেগুলোই সরল পত্রের উদাহরণ। তো আমরা কম্পাউন্ড লিভ মনে রাখবো। কতে কম্পাউন্ড, তাই ক দিয়ে ছন্দ লিখে ফেলো বইয়ের উপরে। কামিনীর সেই লজ্জা গো, এটা হলো আমার এক বড় ভাই ছিল আমার মেডিকেল কলেজের, নাম হলো অর্ণব ভাই। অর্ণব ভাইয়ের কাছে এটা শিখছিলাম আমি। যারা যেটা ছন্দ তাকে আমি ক্রেডিট দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো অর্ণব ভাইয়ের ছন্দ অনুসারে কামিনীর সেই লজ্জা গো কতে হলো কম্পাউন্ড লিভ। আর কামিনী নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটা দিয়ে কামিনী। নিতে হলো নিম, আর সতে সজিনা, লজ্জা মানে লজ্জাবতী, গো মানে হলো গোলাপ। নিচে লেখার দরকার নেই, বাড়িতে যে ভালো করে লিখে আটায় যেভাবে লিখলে আপে সেভাবে আইসো। হ্যাঁ, তার মানে কামিনী, কামিনী, নিম, সজিনা, লজ্জাবতী, গোলাপ। আরো যদি একটা বাদ পরে বইয়ের সাথে মিলাইও। হ্যাঁ, এই অধ্যায় তো শর্ট সিলেবাসে ছিল না, অনেকদিন পড়ানো নাই আমার। হ্যাঁ দেখো, আমরা দুইটা জিনিস শিখছি। একটা হলো দ্বিপক্ষল যৌগিক পত্র। দ্বিপক্ষল যৌগিক পত্র কোন গাছের থাকে বলো দেখি? আমরা কতদিনই করছি, ছাই গাছে করছি, তাই না? এই পাশে একটা পক্ষ থাকে নারিকেলের মতো, এই পাশে একটা পক্ষ থাকে, দ্বিপক্ষল। আর ত্রিপক্ষল যৌগিক পত্র তিনটা পক্ষ থাকে, এটা মনে রাখা লাগবে। দ্বিপক্ষল যেটা, সেইটার নাম দুইটা শব্দে, কৃষ্ণ চূড়া, দুইটা শব্দ। ত্রিপক্ষল যেটা, সেইটার উদাহরণ তিনটা অক্ষরে, সো জি না। তাহলে ত্রিপক্ষল সজিনা, দ্বিপক্ষল কৃষ্ণচূড়া। এখন লাস্ট আরেকটা জিনিস আমরা পড়ছিলাম, একান্তর, প্রতিমুখ আর আবর্তক কি। কাণ্ডে যদি কাণ্ডের মধ্যে কয়েকটা পার্ট থাকে, এই যে মাঝখানে এরকম এরকম দাগ থাকে, অন্তত বাঁশের ক্ষেত্রে তো তোমরা দেখছো না, দেখো নাই? এরকম এরকম দাগ দাগ থাকে মাঝখানে। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোকে বলা হয় এক একটা পর্ব। এই জায়গাগুলোকে বলা হয় পর্ব। হ্যাঁ, আর এই জায়গাগুলো, এই জায়গাগুলো, এই জায়গাগুলো, এইগুলো দুইটা পর্বের মাঝখানে আছে না, সেজন্য এটাকে বলা হয় মধ্য পর্ব বা পর্ব মধ্য। তো পাতা, পাতা যদি এরকম হয় যে এই পর্বে একটা পাতা আছে, আবার এই পর্বে একটা পাতা আছে, এই পর্বের সাথে আবার একটা পাতা আছে, এই পর্বের সাথে একটা পাতা আছে, প্রতি পর্বে একটা করে, একটা পরপর একটা পরপর, তখন এইটাকে বলা হয় একান্তর। একান্তর পত্র বিন্যাস। একটু আগে তো বই দাগাইছই, তাই না? তারপর এইটাও দাগাইছো যে প্রতি পর্বে যদি দুইটা করে থাকে, মানে এখানে একটা ছিল, এখানে আরেকটা, এখানে আরেকটা, এখানে আরেকটা, এখানে আরেকটা, তখন এটাকে কি বলা হয়? একটার প্রতিবিম্ব হিসাবে আরেকটা হয়ে গেছে না? এখন সহজে আমরা মনে রাখবো, একটার প্রতিচ্ছবি যেহেতু তৈরি হয়ে গেছে আরেকটা, দুইটা করে হইলে, সেই জন্য এটাকে বলা হয় প্রতিমুখ। তাহলে প্রতিমুখ মানে প্রতিচ্ছবি। প্রতিচ্ছবি থাকলে প্রতি পর্বে কয়টা করে পাতা থাকবে? দুইটা করে। আর যদি এরও বেশি হয়, মানে এইখানে ধরো আরো এক্সট্রা পাতা আছে, আরো আছে, আরো আছে, দুইয়েরও বেশি করে করে, দুইয়েরও বেশি করে, তখন কি হবে? এই জিনিসটা তো আমরা দ্বিমাত্রিক ভাবে দেখতেছি, আসলে তো জিনিসটা গোল, তাই না? এইখানে এরকম অনেক অনেক পর্ব আছে, আর তার মধ্যে অনেক পাতা, অনেক পাতা, এরকম সারা গাছ একদম পাতা দিয়ে ভরে যাবে না, তখন যদি দুইয়েরও বেশি করে থাকে, তখন পাতাগুলো তো বারবার ঘুরে 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 আসবে, আবর্তন করবে। সেই জন্য অনেক পাতা যখন হয়ে যাবে দুইয়েরও বেশি, তখন ওইটাকে বলা হয় আবর্তক। তাহলে একান্তর দুইটা করে থাকলে প্রতিমুখ, আর দুইয়েরও বেশি করে থাকলে তখন তো পাতাটা আলটিমেটলি ঘুরে ঘুরে আসবে, এটাকে বলা হয় আবর্তক।